বলেছিলাম যে আমরা হচ্ছে যে প্যানেল কোডের শুরু থেকেই শুরু করব। এইটা আমরা তাহলে আজকে শুরু থেকেই একটু দেখি। প্যানেল কোড বা দণ্ডবিধি হচ্ছে যে 1860 সালের এটা 45 নম্বর আইন। এটা প্রণীত হয়েছে 1860 সালের 6 অক্টোবর এবং কার্যকর হয়েছে 1 জানুয়ারি 1962 সালে। এইটা প্রণয়নের জন্য এটা প্রণয়ন করেছে, আমরা সাধারণত একজনের নাম জানি যিনি হচ্ছেন লর্ড ম্যাকলে। হ্যাঁ, যেটা হচ্ছে যে প্যানেল কোড প্রণয়নের জন্য 1834 সালে যে আইন কমিশন গঠন করা হয়, এটার চেয়ারম্যান ছিলেন আসলে লর্ড বেবিংটন ম্যাকলে এবং এই কমিশনার ছিলেন জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ. মিলেট অ্যান্ড ম্যাকলয়েড। তো এনাদের সমন্বয়ে মূলত ওই কমিশনটা গঠিত হয়েছিল এবং আমরা দণ্ডবিধির বলতেই আমরা আসলে মূলত ম্যাকলেকেই বুঝি। তো এটা একটা সাবস্টেন্টিভ ল, তত্ত্বগত আইন। তো আমাদের হচ্ছে যে আমরা জানি যে আমাদের দুইটা সাবস্টেন্টিভ ল বা তত্ত্বগত আইন আছে, একটা হচ্ছে যে প্যানেল কোড আর একটা হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর এছাড়া আমাদের যে আইনগুলো আছে এগুলো হচ্ছে যে প্রসিডিউর। আমরা নিশ্চয়ই জানি যে আসলে প্রসিডিউরাল ল এবং হচ্ছে যে সাবস্টেন্টিভ ল সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি। তারপরে একটু সংক্ষেপে বলতে চাই যে আসলে প্রসিডিউরাল লটা হলো যে যে আইনের মধ্যে মানে কোনো মোকদ্দমার বিচার করার যে পদ্ধতি কিংবা হইতেছে যে মামলা দায়ের থেকে শুরু করে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হয়, হ্যাঁ, সেই প্রক্রিয়াগুলোকে আসলে পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। হ্যাঁ, সুতরাং আমরা এক কথায় যদি বলি যে কোনো মামলা থেকে শুরু করে এবং নিষ্পত্তি পর্যন্ত যে প্রক্রিয়াটা আমরা অনুসরণ করি, এইটাই হচ্ছে প্রসিডিউরাল ল। তো এর মধ্যে আমরা জানলাম যে সাবস্টেন্টিভ ল বা আইনের মধ্যে বা তত্ত্বগত আইন ব্যতীত মানে দণ্ডবিধি এবং হচ্ছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন ব্যতীত, যেমন ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন, সাক্ষ্য আইন, এগুলো মূলত হচ্ছে যে প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। তো যদি সাবস্টেন্টিভ ল বা মূল আইনকে যদি সংজ্ঞায়িত করি তাহলে হচ্ছে যে আইনটা আমাদের কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে বা অর্পণ করে, কোনো শাস্তিকে সংজ্ঞায়িত করে, হ্যাঁ, এবং এর দায় আরোপ করে, সেই আইনকেই তত্ত্বগত আইন বা মূল আইন বা সাবস্টেন্টিভ ল। হ্যাঁ, মূলত হচ্ছে যে এই আইনটার মধ্যে কি হয়, আমাদের অধিকার, প্রতিকার, শাস্তি এগুলো আসলে উল্লেখিত থাকে। হ্যাঁ, যেখানে উল্লেখিত থাকে সেটাই মূলত সাবস্টেন্টিভ ল এবং এইখানে দণ্ডবিধি একটা সাবস্টেন্টিভ ল হিসাবে আমরা চিনি। তো নিশ্চয়ই আপনারা জানেন যে প্রসিডিউরাল ল বা সাবস্টেন্টিভ ল সম্পর্কে। এরপরে যদি আমরা একটু দেখি যে একটু যদি সেকশনে যেতে চাই তাহলে বলছে যে দণ্ডবিধির আঞ্চলিক যে প্রয়োগ বা যে আঞ্চলিক যে এখতিয়ার সেটাকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হলো যে রাষ্ট্রের ভিতরে প্রয়োগ, রাষ্ট্রের যে ভেতরে যে প্রয়োগের ব্যাপার সেটা হচ্ছে যে ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে যে রাষ্ট্রের সীমানার বাইরে যেখানে প্রয়োগ করা হয় এইটা বলা হয়েছে যে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন। তো ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বলতে বলা হয়েছে যে শুধুমাত্র 2 নম্বর সেকশনটাকে ইন্টারটেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে রাখা হয়েছে, আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা আঞ্চলিক রাষ্ট্রের সীমানার বাইরে 3 এবং 4 নম্বর এই দুইটা সেকশনকে রাখা হয়েছে। তো প্রথমে যদি আমরা 2 নম্বর সেকশনটা একটু দেখি, সেখানে বলছে যে বাংলাদেশের ভেতরে সংগঠিত অপরাধের শাস্তি সম্পর্কে যদি বলি আর কি। তো এখানে এক কথায় যে ব্যাপারটা বলা যায় যে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধ সমূহের শাস্তি। তো
এইটা ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে বা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার ভেতরে যদি বাংলাদেশি বা বিদেশি বা অন্য কোনো দেশের নাগরিক যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করে, মানে বাংলাদেশের রাষ্ট্রের সীমানার ভেতরে যদি কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে তার বিচার বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু করা যাবে। হ্যাঁ, এটা খুবই পরিষ্কার একটা ব্যাপার, এখানে তেমন কোনো কন্ট্রাডিকশন নেই। 2 নম্বর সেকশনে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধটা যেই করুক না কেন, কোনো বাংলাদেশি দ্বারা হইতে পারে, কিংবা হইতেছে যে কোনো বিদেশি দ্বারা হইতে পারে, কিংবা অন্য কোনো দেশের নাগরিক দ্বারা যদি এরকম সংগঠিত হয়, তাহলে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার বিচার করার এখতিয়ার থাকবে। এটা বলা হয়েছে 2 নম্বর সেকশন। 3 নম্বর সেকশনে বলা হলো যে বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি। দেখা গেছে যে এমন কিছু অপরাধ আছে 3 নম্বর সেকশন, মানে বাংলাদেশের বাইরে সংগঠিত হয়েছে কিন্তু আইন বলে, মানে আইন অনুযায়ী বাংলাদেশে এটা বিচারযোগ্য, আবার ওইটা আবার যে দেশে সংগঠিত হয়েছে ওই দেশে বিচারযোগ্য না। হ্যাঁ, যদি আপনারা ধরেন যে আপনারা দেখবেন যে খুব সহজ কথায় যদি করি, সেটা হচ্ছে যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, আপনারা দেখবেন যে বাইরের দেশে লিভ ইন যেটাকে বলে, এই টাইপের সম্পর্কগুলোকে এইটা কি করে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে কিন্তু এগুলোকে বৈধতা দেয়া আছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এটা বৈধতা দেয়া নেই। সুতরাং বাংলাদেশের আইন বলে এটা বিচারযোগ্য, কিন্তু ওই দেশের আইন বলে বিচারযোগ্য না হইলেও এই ধরনের অপরাধের বিচার বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী করা যাবে। 4 নম্বর সেকশনটা এটাও এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে, যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সীমানার বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যক্তিটা কেমন। তো এখানে বলা হইল যে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো জায়গায় বাংলাদেশের যিনি নাগরিক তিনি কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠিত হয়, কিংবা বাংলাদেশের কোনো নিবন্ধিত কোনো জাহাজ বা বিমানে, হ্যাঁ, বাংলাদেশের নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত কোনো জাহাজে বা বিমানে এইখানে এসে যদি কেউ কোনো অপরাধ সংগঠিত করে, তাহলে কি হবে, বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে বা বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার বিচার হবে। তো দেখা গেল যে আমরা যদি একটা উদাহরণ করি, যে উদাহরণে বলছে যে কয়েকজন বিদেশি নাগরিক, সে বাংলাদেশের একটি নিবন্ধিত জাহাজ যেটা আমেরিকার জলসীমায় অবস্থিত, হ্যাঁ, সেটাতে অপর একজন বিদেশিকে হত্যা করা হয়। এই ক্ষেত্রে কয়ের বিচার বাংলাদেশে করা যাবে। সেই কথাটাই বলছে যে বাংলাদেশের বাইরের যে কোনো স্থানে বাংলাদেশি নাগরিক কর্তৃক যদি কোনো অপরাধ সংগঠিত হয়, কিংবা বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ কিংবা বিমানের যদি কোনো অপরাধ সংগঠিত হয়, হ্যাঁ, সেটা যদি বাংলাদেশের বাইরে হয়, সেক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বা বাংলাদেশের আইন অনুযায়ী এটা বাংলাদেশ বিচার করা যাবে। মনিরুল ভাই প্লিজ। ভাই 3 নাম্বারটায় বললেন যে বাংলাদেশের বাইরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধের শাস্তি, সেক্ষেত্রে কি ওই অপরাধীরা কি বাংলাদেশি নাগরিক হইতে হবে নাকি বাংলাদেশের বাইরের দেশের নাগরিকের বিচার করতে পারে? না, এটা যে বাংলাদেশের বাইরের যদি নাগরিক হয়, হ্যাঁ, বাংলাদেশের বাইরের নাগরিক যদি মানে আমি 3 নম্বরে বলেছি বাংলাদেশের বাইরে সংগঠিত, অবশ্যই বাংলাদেশি নাগরিক হইতে হবে, কারণ যেহেতু বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধ, হ্যাঁ, রাষ্ট্রীয় সীমানার বাইরে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশি নাগরিকের বিচার হবে। সেখানে তো বিদেশি নাগরিকের বিচার বাংলাদেশে হবার সম্ভাবনা
নাই, কারণ বিদেশি নাগরিক তো এসে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত করছেন, ব্যাপারটা এমন নয়। মনোজ ভাই কি জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার ভাই, ঠিক আছে। এবার বিদেশি নাগরিক যদি বাংলাদেশে অপরাধ করে সেক্ষেত্রে বাংলাদেশের আইনে শাস্তি হবে না ওই দেশের আইনে শাস্তি হবে? সেটা তো 2 নম্বর সেকশন অনুযায়ী বিদেশি নাগরিক হোক, বাংলাদেশি নাগরিক হোক, অন্য যে কোনো দেশের নাগরিক হোক, সে যদি বাংলাদেশে রাষ্ট্রীয় সীমানার ভেতরে কোনো অপরাধ সংগঠিত করে, সেটা তো 2 নম্বর সেকশন অনুযায়ী বাংলাদেশি তার বিচার হবে ভাই জগবন্ধুদা। বাংলাদেশের আইন অনুযায়ী তো বিচার হবে, তাই না? হ্যাঁ, সেটা তো 2 নম্বর সেকশন বললো, দণ্ডবিধির 2 নম্বর সেকশন আপনাকে স্পষ্ট করছে যে বাংলাদেশের অভ্যন্তরে সংগঠিত অপরাধের শাস্তি সে যেই করুক না কেন, বাংলাদেশি হতে পারে, ভিনদেশি হতে পারে, বিদেশি হইতে পারে, যেই করুক না কেন তার বিচার কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী। ঠিক আছে জগবন্ধুদা? যেমন এখানে এই 3 নাম্বারটা একটু মানে ওইটার বিপরীত না, যেমন বাংলাদেশের নাগরিক যদি বিদেশে যদি অপরাধ করে তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তি হবে, কিন্তু ওই দেশের আইন অনুযায়ী তাকে শাস্তি দিতেছে না। হ্যাঁ, ওই দেশে ওইটা বৈধ তাই ওই দেশে শাস্তি হচ্ছে না, কিন্তু বাংলাদেশে ওই কাজটা অবৈধ তাই বাংলাদেশে ওই আইন অনুযায়ী বিচার হবে। আর যদি ওই দেশে যে কাজটা দণ্ডনীয় অপরাধ তাহলে ওই দেশে তো অবশ্যই তাকে শাস্তি দিবে, তাই না? ওই দেশে যদি ওই অপরাধ দেশ ভাই, দেশের বাইরে যেটা অপরাধ সেটা তো ওই দেশে অপরাধ বলে শাস্তি হবেই, কিন্তু আমাদের 3 নম্বর সেকশনটা যে কথাটা বলতেছে এইটা হইতেছে যে মানে ওই দেশে অপরাধ না, মানে দেশের বাইরে অপরাধ না, কিন্তু ওই কাজটাই ওই কার্যটাই বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ, সেক্ষেত্রে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার হবে। ওই দেশে যদি অপরাধী করে তাহলে ওই দেশে অবশ্যই তো তার বিচার হবেই ওই দেশের আইন হ্যাঁ, অনুযায়ী। তা তো হবেই, কিন্তু ওইটা আমাদের এই সেকশন গুলোর আওতাধীন না আসলে। ঠিক আছে, 2, 3, 4 এই ধরনের কোনো আলোচনা নাই তো। ওই দেশের আইন অনুযায়ী ওই দেশে অপরাধ হলে তো বিচার হবে, এটা খুব স্বাভাবিক না? জগবন্ধুতা কি বলেন? ঠিক আছে, বুঝতে পারছি যে বিষয়টা যদি ওই দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় হবে, আর যদি না হয় সেক্ষেত্রে হবে না, বাংলাদেশের আইন অনুযায়ী হবে। এটা জি জি, আমরা কি আগাবো আর একটু? ঠিক আছে, আগামী আচ্ছা, আমরা 5 নম্বর সেকশনটা একটু দেখি যে 5 নম্বর সেকশনে যে কথাটা বলা হচ্ছে যে এই আইন কতিপয় আইনকে ক্ষুণ্ণ করে না। মানে এটা খুবই মানে যদি সরলভাবে বোঝার চেষ্টা করি বা জানি আমরা যে ধরেন বলছে যে বিশেষ যে আইনগুলো আছে, মানে যেমন ধরেন আর্মি অ্যাক্ট বা ধরেন যে নেভি অ্যাক্ট, কিংবা ধরেন আরো যে বিশেষ আইনগুলো আছে, হ্যাঁ, যেটা বলছে যে প্রজাতন্ত্রের আওতায় কর্মকর্তা, সৈনিক, নাবিক, বৈমানিক বিদ্রোহে কর্মযোগ্যের জন্য দণ্ড প্রদান সংক্রান্ত কোনো আইনের বিধিবিধান বিশেষ বা স্থানীয় আইনের বিধানের কোনো কিছু বাতিল, পরিবর্তন, স্থগিত, প্রভাবিত করবে না। খুব সহজ কথায় যদি 5 নম্বর সেকশনটাকে আমরা বুঝতে যাই যে দণ্ডবিধি বিশেষ আইনগুলোকে, যে আইনে তাদের শাস্তির বিধান রয়েছে, একজন আর্মি বা এটা বোধ হয় কিবরিয়া ভাই খুব চমৎকার করে বলতে পারবে, যে দেখা যায় যে আমরা সিভিলিয়ান ব্যতীত যারা সরকারের নিযুক্ত কর্মকর্তা কিংবা কর্মচারী, স্পেশালি যদি আপনি ফোর্সের কথা বলেন, এই ফোর্সগুলোর কিন্তু আলাদা আলাদা ল আছে যেগুলোর জন্য তাদের কি বলে বিভিন্ন ধরনের তাদের ল অনুযায়ী শাস্তি হয়। তো ওই আইনকে কিন্তু দণ্ডবিধি প্রভাবিত করবে না, এইটাই 5 নম্বর ধারা বলছে আর কি। বাউন ভাই, জি কিবরিয়া ভাই, আর্মিতে যে আইনটা হয় সেটা হচ্ছে MBML বলে, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। আর দুটো আইন আছে, সেটা হচ্ছে ARI, আর্মি রুলস অফ রেজুলেশন, আর আর্মি রুলস অফ ইনস্ট্রাকশন। এই 3টা বইয়ের মাধ্যমে যাবতীয় হচ্ছে ইয়েগুলো করে ওদের। ওখানেও সেকশন টেকশন এরকমই আছে ভাই। সেকশন 55 গড়ে শুধু ওটাতেই হচ্ছে শাস্তি দেয়। ঠিক আছে,
জি, আমি সেটাই বলছি যে আমরা শুনি মাঝে মধ্যে যে ওই কি হয়েছে, কোর্ট মার্শালে বিভিন্ন বিচার হয়েছে। তো এরকম ঘটনাগুলো যখন বিশেষ আইন বা ওই আর্মিদের যে অ্যাক্ট আছে, নেভির যে অ্যাক্ট আছে বা অন্যান্য যে বিশেষ আইনগুলো আছে, সেখানে দণ্ডবিধি কিন্তু প্রভাবিত করবে না, সেই কথাটাই বলা হয়েছে আর কি 5 নম্বর সেকশন। এছাড়া কিছু ডেফিনেশন আছে এর মধ্যে দণ্ডবিধিতে। আমরা গুরুত্বপূর্ণ ডেফিনেশন গুলো একবার দেখবার চেষ্টা করি বা চোখ বুলাই, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 19 নম্বর সেকশনে যদি আমরা একটু- রাহুল ভাই জি। সাউন্ড এরকমই নাকি মানে ফোনে প্রবলেম? স্যার, সাউন্ড তো স্যার কি আস্তে শোনা যাচ্ছে কিনা আমি তো একটু বুঝতে পারছি আস্তেই শোনা যাচ্ছে, মানে আমার আস্তে শোনা যাচ্ছে, অন্যজনের যে কি। না। কেউ কিছু বলে নাই তো? জি স্যার, একটু 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 আস্তে শোনা যায়। না এটা কিন্তু আমরা ফোনে সাউন্ড বাড়াই দিচ্ছি তো। কষ্ট করে তো আমরা শুনতে চাই না, আমরা তো যদি একটু এইগুলা দেখি, ডেফিনেশন গুলো দেখি, কিছু ডেফিনেশন দেয়া রয়েছে, গুরুত্বপূর্ণ ডেফিনেশন গুলো দেখবার চেষ্টা করি একটু। তো ধারা 19 বলছে যে বিচারক বা জজ, মানে জজকে সংজ্ঞায়িত করা হয়েছে 19 নম্বর সেকশনে। তো যেখানে বলা হইলো যে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত যিনি মানে যে ব্যক্তি, আরেকবার বললো যে প্রত্যেক ব্যক্তি যে চূড়ান্ত ভাবে রায় প্রদানের ক্ষমতা প্রাপ্ত, মানে যিনি চূড়ান্ত রায় প্রদান করতে পারেন, এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোন ব্যক্তি। মানে জজ বলতে তাহলে আমরা কি বুঝলাম, যে যিনি চূড়ান্ত ভাবে রায় প্রদান করতে পারেন এবং সরকারিভাবে যিনি নিযুক্ত, সরকারিভাবে জজ বলে আখ্যায়িত বা নিযুক্ত ব্যক্তি, এমন রায় প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তির সমষ্টির মধ্যকার থেকে কোনো ব্যক্তি, এদেরকেই মূলত জজ বলে আখ্যায়িত করা যেতে পারে, জজ বা বিচারক বলে আখ্যায়িত করা যাইতে পারে। যিনি আবার চূড়ান্ত রায় প্রদান করতে পারেন না, তিনি কিন্তু কার্যক্রমে চূড়ান্ত রায় যিনি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, জি 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 তিনি মূলত বিচারক। হ্যাঁ, জগবন্ধু দা কিছু বলছেন, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। বলছিলাম যে ওই মনে হয় আপনি দেওয়ানি ও ফৌজদারি আইনগত কার্যক্রমের আইনগত যে চূড়ান্ত রায় প্রদান করে ক্ষমতাপ্রাপ্ত জি 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 আপনি ঠিক বলছেন। দেওয়ানি এবং ফৌজদারি আইনগত কার্যক্রমে মানে আইনত যিনি চূড়ান্ত রায় প্রদানের ক্ষমতাপ্রাপ্ত, হ্যাঁ, আর যদি আপিল না হয় তার রায় চূড়ান্ত হবে এমন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, কিংবা তার রায় অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক বহাল হলে চূড়ান্ত হবে এমন রায় প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তির সমষ্টি, তিনিই আসলে জজ। তো আরেকটা ব্যাপার আছে, 20 নম্বর সেকশনে বললো বিচারালয় বা কোর্ট অফ জাস্টিস। এই দুইটা আমার নিজের মাঝে মধ্যে প্যাচ খেয়ে যায় আর কি। তো বিচারালয় বা কোর্ট অফ জাস্টিস বলতে বলা হচ্ছে যে আদালত বলতে শুধু বিচার কাজ করতে ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক মণ্ডলীকে বোঝাবে। তাহলে বললো আদালত বলতে শুধু বিচার কাজ করার ক্ষমতাপ্রাপ্ত বিচারক বা বিচারক মণ্ডলীকে বোঝাবে। দুইটা খুবই কাছাকাছি। যদি আমরা একটু আলাদা করে দেখবার চেষ্টা করি এক লাইনে, তাহলে একজন ম্যাজিস্ট্রেট যার অফিসের প্রশাসনিক কাজ তিনি যখন করেন তিনি তখন বিচারক। তাহলে যদি এরকম করে দেখি যে একজন ম্যাজিস্ট্রেট যখন তার অফিসের প্রশাসনিক কাজ করেন তখন তিনি কি বিচারক, আর এজলাসে বসে যখন বিচার কার্য পরিচালনা করেন তখন সেইটা কি হয়, সেইটা আদালত বলে গণ্য হয়। তো মূলত বিচারালয় হইতেছে একটা বিচারিক প্রতিষ্ঠান বা ফোরাম আসলে। হ্যাঁ, আমি এইভাবে একটু আলাদা করবার চেষ্টা করেছি। আপনাদের এটা নিয়ে কোনো অপিনিয়ন থাকলে আপনারা একটু শেয়ার করতে পারেন। আপনি বলতেছেন বিচারক আর আদালতের মধ্যে পার্থক্য আছে নাকি? একটা হইতেছে যে জজ, আর একটা হইতেছে কোর্ট অফ জাস্টিস। 19 নম্বর সেকশনে বলা হলো যে বিচারক বা জজ, আর 20 নম্বর সেকশনে বলা হলো বিচারালয় বা কোর্ট অফ জাস্টিস। তো বিচারালয় হইতেছে যে একটা বিচারিক প্রতিষ্ঠান বা ফোরাম, যেটার মধ্যে কি হয় এজলাসে বসে যে কার্যক্রমটা হয়, এটাই বিচারালয় আসলে। হ্যাঁ, আর হইতেছে যে জজ বা বিচারক,
হচ্ছেন তিনি যিনি দেওয়ানি বা ফৌজদারি মামলায়, দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রমে কি করেন, আইনত চূড়ান্ত রায় প্রদান করার জন্য যিনি ক্ষমতাপ্রাপ্ত, হ্যাঁ, তিনিই জজ। মামুন ভাই, এভাবে বলা যায় না যে জজ বলতে ব্যক্তি বোঝায় আর বিচারালয় বলতে ব্যক্তির কাজকে বোঝায়। আরেকটু সুন্দর করে বলা যায় কিনা, যেখান থেকে বিচার কার্য পরিচালনা করা হয় সেটা হচ্ছে বিচারালয়, আর যিনি এই বিচার কার্য পরিচালনা করেন উনি হচ্ছে বিচারক বা জজ। খুবই চমৎকার, খুবই চমৎকার। রাইট, রাইট। সেই কথাটাই আমি বলছিলাম, বোধহয় একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যে যিনি হইতেছে যে প্রশাসনিক কাজটা করেন, আর যেটা এজলাসে যে কাজটা হয় সেটাই বিচারালয় বা আদালত। আপনার এইটা খুব চমৎকার হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই জজ এবং বিচারালয়, জজের সংজ্ঞা দেয়া আছে 19 নম্বর সেকশনে, আর বিচারালয়ের সংজ্ঞা দেয়া আছে 20 নম্বর সেকশনে। মাঝে মধ্যে এখান থেকে ছোটখাটো প্রশ্ন হইতে পারে, যেমন একটা প্রশ্ন হয়েছিল 2017 সালে, যেটা বলা হলো যে দণ্ডবিধির কত ধারায় জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে, 19 ধারায়। এরকম বিচারালয় বা কোর্ট অফ জাস্টিসের সংজ্ঞা নিয়েও প্রশ্ন আসতে পারে। আরেকটা ব্যাপার হলো যে 22 নম্বর সেকশনে বলা হচ্ছে যে মুভেবল প্রপার্টি বা হইতেছে অস্থাবর সম্পত্তি। মুভেবল প্রপার্টি তো আমরা জানি যে অস্থাবর সম্পত্তি কোনগুলা, সেটাই সংজ্ঞায়িত করছে যে অস্থাবর সম্পত্তি বলতে জমি এবং ভূমির সাথে সম্পৃক্ত বা ভূমির সাথে সংযুক্ত এইরূপ কোনো কিছুর সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতীত, মানে ভূমির সাথে স্থায়ীভাবে আবদ্ধ বস্তু ব্যতীত যা কিছু আছে সেগুলো হচ্ছে অস্থাবর সম্পত্তি। এটা 22 নম্বর সেকশনে অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টিকে সংজ্ঞায়িত করা হয়েছে। 23 নম্বর সেকশনে বলা হলো যে অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি। তো অবৈধ লাভ ব্যাপারটা হইলো যে রংফুল গেইন, যেটাকে আমরা যদি ইংরেজিতে বলি, সেখানে বলা হইলো যে অবৈধ লাভ হইলো বেআইনিভাবে কোনো সম্পত্তি লাভ করা। বেআইনিভাবে এমন কোনো সম্পত্তি লাভ করা যেই সম্পত্তিতে যিনি এটা লাভ করেছেন তার কোনো আইনানুগ কি নাই, অধিকার নাই। অবৈধ লাভটা হইলো বেআইনিভাবে কোনো সম্পত্তি লাভ করা যেই সম্পত্তির মধ্যে যিনি এটা লাভ করলেন তার কোনো আইনানুগ অধিকার নাই। যেমন ধরেন যে এক্স নামক একজন ব্যক্তি ওয়াই নামক একজন ব্যক্তির কিছু টাকা বা একটা মোবাইল ফোন বা কোনো একটা কিছু চুরি করে নিয়ে গেলেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি হইলো, ওই এক্স নামক ব্যক্তির কিন্তু রংফুল গেইন হইলো। আর রংফুল লসটা, কারণ ওই সম্পত্তিতে তার কি নাই, আইনানুগ কোনো অধিকার নাই। আর রংফুল লসটা হইলো কার বা ক্ষতিটা হইলো কার, হ্যাঁ, ওই ক্ষতিটা হইলো তার, যে অবৈধ ক্ষতি হইলো বেআইনিভাবে এমন সম্পত্তি ক্ষতি যাতে যে লোকটার আইনগত অধিকার ছিল, মানে যে ব্যক্তির আইনগত অধিকার ছিল কিন্তু তার সেই ক্ষতিটা হয়েছে আর কি, তার রংফুল লস হইলো। ওই ওয়াই নামক যে ব্যক্তি যার সম্পত্তিতে আইনানুগ অধিকার ছিল, তার কাছ থেকে যখন এক্স নামক ব্যক্তি এটা নিয়ে গেল, চুরি করে নিয়ে গেল, তখন তার রংফুল লাভ হইল, মানে রংফুল গেইন হইলো বা অবৈধ লাভ হইলো। কিন্তু যার থেকে চলে গেল কিন্তু তার আইনানুগ অধিকার আছে থাকা সত্ত্বেও তার কি হইলো, রংফুল লস হইলো। হ্যাঁ, তো এইটা স্থাবর এবং অস্থাবর মামুন ভাই, জি ভাই, মনে হয় লাভ যেখানে ক্ষতিও সেখানে, একজনের লাভ করবে আর একজনের ক্ষতি হবে, সেটাই তো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। একটা জায়গায় উঁচু করতে গেলে যেমন একটা পুকুর করতে হয়, কোন জায়গায় নিচু করে নিয়ে যেতে হয়। তো যেটা উঁচু হইলো তার হইলো রংফুল গেইন হইলো অবৈধভাবে, কিন্তু সেখানে তার অধিকার ছিল না। কিন্তু যার ক্ষতিটা হইলো, যার পুকুরটা পড়লো, তার অধিকার ছিল কিন্তু তার কি হইলো, বালুটা নিয়ে গেল বা মাটিটা নিয়ে গেল, তার কিন্তু ক্ষতি হইলো, এক কথায় যদি আমরা বলি। তবে এইখানে হইতেছে যে যিনি এটা দাবি করেন যে আমার রংফুল লস হয়েছে বা অবৈধ ক্ষতি হয়েছে, তাকেই কিন্তু এটা প্রমাণ করতে হয়। এরপরে যদি দেখি 24 নম্বর সেকশনে, যেটা হইলো যে ডিসঅনেস্টলি বা অসাধুভাবে, যেখানে বলা হইলো যে কোনো ব্যক্তি কারো অবৈধ লাভ ঘটাইবার বা কারো অবৈধ ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করলে তা অসাধুভাবে হয়েছে বলে গণ্য করা হবে। হ্যাঁ, মানে অবৈধভাবে কারো লাভ করবার জন্য
বা কারো ক্ষতি করবার উদ্দেশ্যে কোনো কিছু যদি তিনি করে সেটা অসাধুভাবে বা ডিসঅনেস্টলি হবে। যেমন ধরেন আমরা যদি একটু দেখি যে এগুলো কোনগুলা, চুরি, কিংবা ধরেন বলপূর্বক গ্রহণ, কিংবা ধরেন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, এগুলো কিন্তু হইতেছে যে অসাধুভাবে বা ডিসঅনেস্টলি হয়ে থাকে। হ্যাঁ, এইটাই 24 নম্বর সেকশনে বলা হয়েছে। আর 25 নম্বর সেকশনে বলা হলো প্রতারণামূলক ভাবে বা ফ্রুডেন্ট, এটা শব্দটা আমার ইংরেজিতে ঠিক এটা আসে না, ফ্রুডেন্টলি এই টাইপের কিছু একটা, যেখানে বলা হলো যে প্রতারণামূলক ভাবে, যেখানে বললো যে কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো কিছু করে, মানে তিনি ইন্টেনশনালি তিনি প্রতারণা করবেন বা ফ্রড করবেন, এইরকম উদ্দেশ্য নিয়ে যদি কিছু করে, সেক্ষেত্রে কি হবে, কাউকে যদি তিনি ঠকিয়ে দিতে চান, হ্যাঁ, ইন্টেনশনালি, সেটা তাহলে প্রতারণামূলক ভাবে হয়েছে বলে গণ্য করা হবে। এটাই বলা হয়েছে যে 25 নম্বর সেকশনে। 28 নম্বর সেকশনটা যদি একটু দেখি, নকল বা কাউন্টারফিট, এখান থেকে প্রশ্ন হইতে পারে, এইগুলো থেকে প্রশ্ন হয় আর কি। কাউন্টারফিট বা নকল করা মানে কোনো বস্তুকে অন্য কোনো বস্তু সাদৃশ্য করে তোলা, মানে যেটাকে আমরা বলি না স্বর্ণের মতো দেখতে, এই যে আমরা কিছু ওই ইমিটেশন বলি না, যে স্বর্ণের মতো, স্বর্ণ না কিন্তু স্বর্ণের মতো দেখতে বাজারে এক ধরনের অর্নামেন্টস পাওয়া যায়। হ্যাঁ, এইটা কিন্তু হইতেছে যে কি কাউন্টারফিট করা। তো এই কাউন্টারফিট নকল, তবে এইটা যে হুবহু হইতে হবে, একেবারে হুবহু হইতে হবে এরকম কোনো ব্যাপার নাই। এখানে একটা ওয়ার্ড বলছে যে দিস ইজ নট এসেনশিয়াল টু কাউন্টারফিটিং, দ্য ইমিটেশন শুড এক্সাক্ট, মানে একেবারে যে হুবহু হইতে হবে ব্যাপারটা এরকম না, তবে নকল যেটা হইতেছে যে একটা বস্তুর সাদৃশ্য ভাবে বা ওই বস্তুটার মতো করে আপনি হইতেছে যে প্রতারণা করার উদ্দেশ্যে অন্য কোনো বস্তু তৈরি করছেন, যেটা দেখতে একই রকম কিন্তু আপনার উদ্দেশ্যটা হইলো কিন্তু প্রতারণা করা, এরকম ব্যাপারটাকেই বলা হইতেছে যে কাউন্টারফিটিং। এরপরে যদি দেখি আমরা, সেক্ষেত্রে হচ্ছে দলিল। 29 নম্বর সেকশনে দলিল বা ডকুমেন্টকে সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির 29 নম্বর সেকশনে, আর এইটাকে আমরা এভিডেন্স অ্যাক্টের 3 নম্বর সেকশনে দলিল বা ডকুমেন্টকে মানে দুঃখিত, যে দলিল বা ডকুমেন্টকে সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির 29 নম্বর সেকশনে, এবং সেই সাথে এই ডকুমেন্ট বা দলিলকে সংজ্ঞায়িত করা হয়েছে সাক্ষ্য আইনের বা এভিডেন্স অ্যাক্টের 3 নম্বর সেকশনে। দুইটা একদমই সিমিলার সংজ্ঞার মধ্যে পড়ে যায়, যে আমরা যদি এক কথায় বলি সেক্ষেত্রে হচ্ছে যে দলিল বলতে এমন কোনো বস্তুকে বোঝায় যার উপর কোনো অক্ষর, সংখ্যা, চিহ্ন, ছাপ বা এই জাতীয় মানে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত হইতে পারে। সেক্ষেত্রে কোনো অক্ষর হইতে পারে, কোনো বর্ণ হইতে পারে, সংখ্যা হইতে পারে, চিহ্ন হইতে পারে, বা অন্য কোনো পন্থায় যে কোনো কিছু হতে পারে, সেইটা আসলে দলিল বা ডকুমেন্ট বলে গণ্য হবে। তো এই দলিল বা ডকুমেন্ট গুলো কোনগুলা? ব্যাংকের চেক একটা দলিল হইতে পারে, কোনো পাওয়ার অফ অ্যাটর্নি একটা দলিল হইতে পারে। হ্যাঁ, দণ্ডবিধির 3 ধারায় মতে যদি আমরা দেখি তাহলে হইতেছে যে মুদ্রিত, লিথিওগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত বই, মানচিত্র, পরিকল্পনা, এগুলো সবগুলোই কিন্তু দলিল। তো এরপরে যদি আমরা একটা দেখি, এরপরে আমাদের হচ্ছে যে সেকশন একবারে 34-এ আমরা যদি চলে যাই, 34 থেকে কি আজকে দেখবো? আমার মনে হয় যে 8:54 বাজে, যদি মানে তানভীর স্যার বোধহয় চলে আসবেন। মানে 34 ধারা শুরু করলে এটা তো হচ্ছে যে আরো এই পর্যন্ত পড়তে হবে আর কি, 38 পর্যন্ত। আমরা কি আগাবো? যতদূর না স্যার আপনি আগাইয়েন না, না আগাইয়েন না স্যার।